পৃথিবীর প্রাচীন ইতিহাস সম্পর্কে জানতে যারা সবচেয়ে বেশি অবদান রাখেন তারা হলেন পরিব্রাজক। তাদের ভ্রমণ কাহিনীর মাধ্যমেই মানুষ জানতে পারে প্রাচীনকালে পৃথিবী কেমন ছিল। আর এই পরিব্রাজকদের মধ্যে অন্যতম একজন হলেন ইবনে বতুতা। ইবনে বতুতা ৭৫,০০০ বর্গমাইল এবং কিলোমিটারের চিন্তায় ১,২০,০০০ কিলোমিটার জায়গা জুড়ে ৪০টির বেশি এলাকা ভ্রমণ করেন, যা খ্যাতনামা ইটালিয়ান অভিযাত্রী মার্কো পোলোকে ছাড়িয়ে গেছে। উল্লেখিত এই ৪০টি অঞ্চলই ছিল দারুল ইসলামের অধীনে। দারুল ইসলাম অর্থাৎ সেই সময়ে যতগুলো রাজ্য মুসলিম শাসকরা শাসন করত তাদেরকে একত্রে বলা হতো দারুল ইসলাম, যেটা শুরু হয়েছিল পশ্চিমের মরক্কো স্পেন থেকে শুরু করে পূর্বের বাংলা ও আরাকান ছাড়িয়ে বর্তমান ইন্দোনেশিয়া পর্যন্ত, আর রাশিয়ার কাজান শহর থেকে দক্ষিণে আফ্রিকার মাদাগাস্কার শহর অবধি। মধ্যযুগের শ্রেষ্ঠ মুসলিম অভিযাত্রী বলে অভিহিত করা হয় ইবনে বতুতাকে। ইবনে বতুতা আর রিহালা নামক গ্রন্থে তার ভ্রমণ কাহিনীগুলো লিপিবদ্ধ করেন। ইবনে বতুতা তার রিহালা গ্রন্থে বলেছেন, দক্ষিণ ভারত থেকে ৪৩ দিনের সাগর ভ্রমণ শেষে বাঙ্গালা নামক দেশের সাতকাওয়ান নামক জায়গায় তিনি পৌঁছান। তার গ্রন্থ আর রিহালার বিশেষজ্ঞদের মতে সাতকাওয়ান জায়গাটিকে বর্তমান চট্টগ্রাম বলে উল্লেখ করেছেন। তখন বাংলা অঞ্চলের স্বাধীন শাসক ছিলেন ফখরুদ্দীন মোবারক শাহ এবং তার রাজধানী ছিল সোনারগাঁও। ইবনে বতুতা তৎকালীন বাংলা অঞ্চল দেখে বলেন, এ বিশাল দেশে প্রচুর চাল উৎপন্ন হয়। সারা পৃথিবীতে আমি এমন কোনো দেশ দেখিনি যেখানে জিনিসপত্রের মূল্য বাংলার চেয়ে কম। পক্ষান্তরে এটি একটি অন্ধকার দেশ। খোরাসানের লোকেরা বলে বাংলা ভালো জিনিসে পরিপূর্ণ একটি নরক। বাংলা সম্পদে পরিপূর্ণ হলেও এখানকার প্রাকৃতিক দুর্যোগ এবং যুদ্ধবিগ্রহের কারণে বাংলাকে ভালো জিনিসে পরিপূর্ণ নরক বলা হতো। ইবনে বতুতা বাংলার অর্থনীতি সম্পর্কে জানতে বাংলার হাট বাজার ঘুরে বেড়ান। ইবনে বতুতা জানান, ১ দিরহামে ৮টি মোটা তাজা মুরগি, ২ দিরহামে একটি মোটা তাজা ভেড়া এখানে বিক্রি হতে আমি দেখেছি। তাছাড়াও ৩০ হাত লম্বা উৎকৃষ্ট ধরনের সুতি কাপড় মাত্র ২ দিনারে এবং ১ স্বর্ণ দিনারে অর্থাৎ মরক্কোর ২.৫ স্বর্ণ দিনারে এখানে সুন্দরী কৃতদাসী বালিকা বিক্রিত হয়। ইবনে বতুতার বাংলায় আসার অন্যতম কারণ হলো সেকালের আধ্যাত্মিক সম্রাট সিলেটের হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির সান্নিধ্য লাভ করা। ইবনে বতুতা সিলেটের নাম বলেছেন কামরু পাহাড়। ইবনে বতুতা বর্ণনা করেন, আমি সাতকাওয়ান ত্যাগ করলাম এবং কামরু পর্বতমালার দিকে রওনা হলাম। ওই পর্বতমালাতে আমার যাওয়ার উদ্দেশ্য ছিল একজন দরবেশকে দর্শন করা। শাহজালাল রহমতুল্লাহ আলাইহির বাসস্থানের ২ দিনের পথ দূরে থাকতেই ইবনে বতুতার সঙ্গে শায়েকের ২ জন শিষ্যের দেখা হয়। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি তার শিষ্যদের ইবনে বতুতাকে অভ্যর্থনা জানানোর জন্য পাঠিয়েছিলেন, কিন্তু ইবনে বতুতা তার সম্পর্কে কোনো কিছুই শাহজালাল রহমতুল্লাহ আলাইহিকে আগে থেকে জানাননি। তবু শাহজালাল রহমতুল্লাহ আলাইহি তার ব্যাপারে অবগত ছিলেন। এই থেকে ইবনে বতুতা শেখের আধ্যাত্মিক ক্ষমতার ব্যাপারে ইঙ্গিত পান। শাহজালাল রহমতুল্লাহ আলাইহির সান্নিধ্যে ইবনে বতুতা বলেন, আমি যখন শেখের সামনে উপস্থিত হই তখন তিনি দাঁড়িয়ে আমাকে অভ্যর্থনা জানান এবং বুকে জড়িয়ে ধরেন। তিনি আমার দেশ কোথায় এবং সফরের উদ্দেশ্য কি জানতে চান। অতঃপর তিনি আমাকে সসম্মানে আপ্যায়নের জন্য তাদের নির্দেশ দেন। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে ইবনে বতুতা মন্তব্য করেন, এ শেখের শ্রমের ফলে এই অঞ্চলের অধিবাসীরা ইসলামে দীক্ষিত হয়। এজন্য তিনি তাদের মধ্যে বসতি স্থাপন করেন। সেখানকার এক পর্বতে তিনি তার খানকা প্রতিষ্ঠা করেন। এই খানকা ছিল সাধু, দরবেশ, পরিব্রাজক, দরিদ্র নিপীড়িত মানুষের আশ্রয়স্থল। হিন্দু মুসলমান নির্বিশেষে সবাই তাকে শ্রদ্ধা করত। তার জন্য খাদ্যসহ নানা সামগ্রী উপহার আনত। এসব উপহার সামগ্রী দিয়ে তার আস্তানায় বহু লোককে খাওয়ানো হতো। ইবনে বতুতা শাহজালাল রহমতুল্লাহ আলাইহির কাছে ৩ দিনের আতিথিয়ত্বে ছিলেন। তার কাছ থেকে বিদায় নিয়ে ইবনে বতুতা নাহারুল আজরাক বা মেঘনা নদীর মধ্য দিয়ে ১৫ দিনের নদীপথ পাড়ি দিয়ে সোনারগাঁওয়ে পৌঁছান। এই ১৫ দিনের নদীপথের যাত্রা বাংলার প্রাকৃতিক সৌন্দর্য তাকে মুগ্ধ করে তুলেছিল। ইবনে বতুতা বলেন, অসংখ্য নৌকা এই নদীপথে যাত্রা করত।
কিন্তু যখন একটি নৌকা অপর নৌকার সঙ্গে দেখা হতো তখন উভয় নৌকা নিজেদের ঢাক পিটিয়ে অভিবাদন জানাতো। সুলতান ফখরুদ্দীন মোবারক শাহ সুফি দরবেশদের চলাচলের জন্য এই নদীতে কোনো ধরনের কর নিতেন না। প্রাকৃতিক সৌন্দর্য ও ফলজ উপাদান এবং অর্থনৈতিক অবস্থা দেখে নাহারুল আজরাক অর্থাৎ মেঘনা নদীকে তিনি মিশরের নীল নদের সঙ্গে তুলনা করেছেন। এই ধরনের ভিডিও নিয়মিত দেখতে বুক অফ স্টোরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।